লয় ভাগছে লয় ভাগছে লয় ভাগছে লয় ভাগছে হ্যালো এভরিওয়ান, শুরু হয়ে গেল দ্য সোবার পডকাস্ট লয় ভাগছের 7ম এপিসোড। প্রতিবারের মতো এবারও আপনাদের সাথে আমি আছি। আপনারা সবাই আমাকে চেনেন। আমার নাম মার্কস। আমি সোবার একজন অত্যন্ত অসম্মানিত অ্যাডমিন এবং আমার সাথে আছেন ডক্টর এফ, সোবারের আরেকজন অসম্মানিত অ্যাডমিন যার পুরো নাম মুখে নেওয়া যায় না। আচ্ছা, এই এপিসোডের আসার অন্যতম কারণ হচ্ছে প্রতি এপিসোডের শেষে আমরা বলে থাকি যে আপনারা আমাদের কাছে আপনাদের আনএক্সপ্লেইনড এক্সপেরিয়েন্স গুলো লিখে পাঠান। আপনাদের মধ্যে অনেকেই এই কি বলবো এই ডাকে সাড়া দিয়েছেন। আমরা অনেক চিঠি পেয়েছি, তো সেখান থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে আজকে মূলত আমাদের এই এপিসোড। আমরা আশা করছি আমাদের পডকাস্ট লয় ভাগছের রেগুলার এপিসোডস গুলোতে 3-4টে এপিসোড পর পর আমরা এরকম কিছু চিঠি পর্ব রাখবো। সো আপনারা আমাদেরকে বেশি বেশি করে চিঠি পাঠাবেন যাতে আমরা চিঠিগুলো পড়তে পারি। এবং অতীতে আমরা ইচ্ছা পোষণ করেছিলাম যে আপনাদের মধ্যে থেকে নির্দিষ্ট কিছু অতিথিকে আমাদের এপিসোডে আনবো, লাইভ আলাপ হবে। কিছু যান্ত্রিক গোলযোগের কারণে সেটা এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না। আপাতত আমরা চিঠি পড়ছি, বাট আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে আপনাদেরকেও সরাসরি আমাদের অনুষ্ঠানে সংযুক্ত করার। তো আমরা যেই অসংখ্য লেখা থেকে যেই ঘটনাগুলো আর কি আজকে সিলেক্ট করছি সেটা মূলত আমাদের আগের এপিসোডের সাথে মিলে যায়। এটার মূল বিষয় হচ্ছে ফ্যান্টম এনকাউন্টার্স। এখন প্রায় রাত 4:15 মতো বাজে। এই সময় আসলে চিঠি পড়াটা কষ্টকর ব্যাপার। তারপর আমরা পড়ছি, আমাদের আগ্রহ এবং আপনাদের আগ্রহ একটা সম্মিলিত শক্তি দিচ্ছে। টস করে শক্তি উৎপাদন হচ্ছে শরীরের ভেতরে। তো চিঠি বিষয়ে বলতে গেলে চিঠির সাথে আসলে আমাদের সবারই আবেগ জড়িত। একদম শৈশব থেকে শুরু করে এখন পর্যন্ত এই বার্ধক্যে এসেও আমরা চিঠি যুগেও আমরা যেরকম চিঠি এনজয় করেছি, এখন চিঠি যুগ বলতে কিছু এক্সিস্ট করে না, তারপরেও আমাদের একটা নস্টালজিয়া হিসেবে চিঠিটা আমাদের মাথায় গেঁথে রয়ে গেছে। তো যখনই আসলে এরকম একটা চিঠি বিষয়ক আলাপ চলে আসে আমাদের খুব আনন্দ হয়। আমার মনে হয় এই আনন্দটা আসলে মিউচুয়াল। আপনারা যারা পাঠাচ্ছেন তারাও বেশ আগ্রহ নিয়ে পাঠাচ্ছেন এবং আমরা বেশ আগ্রহ নিয়ে পড়ছি। এবং এই চিঠি আদান প্রদানের ব্যাপারের মধ্যে একটা শুরুতে একটা আশঙ্কা ছিল যে আমরা হয়তো প্রচুর আলতু ফালতু জিনিস পাবো, আম গাছের গল্প পাবো, হ্যান ত্যান পাবো। আলটিমেটলি আমরা দেখলাম যে আমরা আসলে ভালো ভালো জিনিস পাচ্ছি এবং আপনারা আমাদের সাথে আপনাদের খুব পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, যেগুলো পড়ে বোঝা যায় যে এগুলোতে আপনারা যথেষ্ট ডিস্টার্বড হয়েছিলেন এবং আমরাও আসলে পড়তে গিয়ে বেশ অস্বস্তি বোধ করেছি এবং কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে এগুলো আমাদেরকেও বেশ নাইটমেরিশ এক্সপিরিয়েন্স দিবে। তো আমরা আজকে মূলত দুটো চিঠি পড়বো। একটাতে হচ্ছে আলাদা আলাদা 2টা ঘটনা আছে, আরেকটাতেও আলাদা আলাদা 2টা ঘটনা আছে। সো টোটাল আমরা হচ্ছে আসলে 2টা চিঠির থেকে 4টা ঘটনা পড়ে শোনাবো। আমি বলবো হচ্ছে রাশেদ হক আমাদেরকে একটা মেইল করেছেন, এটা তার বেশ পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স। উনি আমাদেরকে 2টো ঘটনা লিখেছেন, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি শেয়ার করব মেহেরুন্নেসার লিখে পাঠানো 2টা ঘটনা। আচ্ছা, আর এর মাঝখানে আজকে প্রথমবারের মতো আমরা একটা এক্সপেরিমেন্টাল কাজ করতে যাচ্ছি। আমরা আপনাদেরকে আগে জানিয়েছিলাম যে সোবার পডকাস্ট হরর পডকাস্ট যেটা লয় ভাগছে, এটা যদি আমরা কন্টিনিউ করি তাহলে আমাদের চেষ্টা থাকবে আমাদের নিজেদের কিছু পছন্দের গল্প মাঝে মাঝে পড়ে শোনানোর। আজকের এপিসোডে প্রথমবারের মতো আমরা আমাদের দুজনেরই পছন্দের একটা হরর স্টোরি আপনাদেরকে পড়ে শোনাবো। এবং যেহেতু এপিসোডটা চিঠি বিষয়ক, যেহেতু আমরা আপনাদের পাঠানো চিঠি পড়ছি,
সেই গল্পটাও হবে চিঠি বিষয়ক। গল্পটার নাম আগেই বলে রাখছি, হুমায়ুন আহমেদের একটা গল্প। গল্পটার নাম হচ্ছে কল্যাণী আসো। এই গল্পটা আপনারা যারা পডকাস্ট শুনছেন মাঝামাঝি পর্যায়ে শুনতে পাবেন। তো মার্কস, বলো চিঠির বিষয়ে তোমার কেমন লাগতেছে আসলে, এই যে আমরা চিঠি পাচ্ছি কিংবা ভবিষ্যতে এগুলো নিয়ে কাজ হবে? আচ্ছা, সর্বপ্রথম কথা যেটা হচ্ছে যে আমি খুব সারপ্রাইজড, কারণ আমি ভাবতাম যে আমার জীবনে যে ভয়টা পাইছি এগুলো আসলে খুব মানুষের জীবনে হয় না। তো এখন যেটা দেখলাম যে আসলে আমাদের আশেপাশে আমাদের চেনা জানা জগতের বাইরেও একটা জগৎ আছে, যে জগতের কিছু তথ্য, কিছু ইন্টারাকশনস আমাদের এই জগতে চলে আসতেছে এবং জিনিসগুলো আসলে আমরা ব্যাখ্যা করতে পারতেছি না। মানে আমার কাছে অবাক লাগে যে এটা 2025 সাল, আমরা অনেক কিছুই দেখতেছি, কিন্তু কিছু জিনিস এখনো ব্যাখ্যার অতীত। মেইন স্ট্রিম সায়েন্সের কাছে এখন আসলে কোনো উত্তর নাই এগুলার। এবং এই এক্সপিরিয়েন্স গুলা কয়েকটা পরে যেটা বুঝলাম যে খুব কমন ঘটনাও কিন্তু না। মানে আমরা সবসময় যেগুলো শুনি যে একদম চিরাচরিত হরর এক্সপিরিয়েন্স, ব্যাপারগুলো আসলে সেরকম না। আমরা নানা রকম চিঠি মেইল ঘেটে ঘুটে দেখলাম, আমরা নিজেরাও বেশ মানে একটা অস্বস্তিতেই পড়ে যাচ্ছি পড়তে গিয়ে। কিছু ব্যাপারগুলোতে আমরা খুব স্যাডও ফিল করছি যে এই জিনিসগুলো যখন আপনারা ফেস করেছেন আপনাদের কাছে অভিজ্ঞতাগুলো আসলে খুবই খারাপ ছিল। এই জিনিসটাতে আসলে আমরাও কিছুটা ব্যথিত। হ্যাঁ, আমার মনে হয় যে রাশেদ হক যে ভদ্রলোক উনি যে ঘটনাটা পাঠিয়েছিলেন, আমার মনে হয় এই ঘটনাটা শুরু করি। আমার খুবই ভালো লাগছিল এই ঘটনাটা পড়ার সময়, এবং আমি ফিল করতে পারছিলাম মানে উনি যেটা করছিল যে উনি হচ্ছে আমাকে একটা মেইল লিখে পাঠানো হয়েছে। মাঝে মাঝে মানে মেইলটা অসম্পূর্ণ ছিল, উনি আমাকে লিখছেন যে আসলে ঘটনাটা মনে করতে গিয়ে আমার এতটাই ট্রমাটাইজিং লাগতেছে যে আমি আসলে পুরোটা শেষ করতে পারছি না, আমি লিখে পাঠাবো। তারপর আরো কয়েকদিন পর আর কি উনি এসে আলটিমেটলি আমাকে পুরো ঘটনাটা লিখে পাঠানো। তো ডক্টর এফ, আমরা মনে হয় যে আমরা রাশেদ হকের সেই ঘটনাটা শুনে আসি। আচ্ছা, যেহেতু এই ঘটনাগুলো আমাদের কাছে একটা স্ট্রাকচার্ড মেইলের মাধ্যমে এসেছে এবং গল্পের মতো করে একদমই সাজানো না, যখন এক্সপিরিয়েন্স বলা হচ্ছে এটা আসলে কেউ না মুখে না বললে প্রপারলি এটা কোনো গল্পের স্ট্রাকচারে দাঁড়ায় না। আমাদের কাছে মেইলটা এসেছে একভাবে, সেটা হয়তো একটা সামারি টাইপ করে লেখা। রাশেদ হক আমাদেরকে মেইলটা পাঠিয়েছেন ইংলিশে, তো সেটাকে বাংলায় বলছি এবং কিছুটা রিটেন করে নেওয়া। আরেকজনের অভিজ্ঞতা যখন বলা হচ্ছে কিছু জায়গায় অসঙ্গতি লাগতে পারে, সেটাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সুবিধার্থে যেহেতু আরেকজনের গল্প রিড আউট করা হচ্ছে, আপনারা মাথায় রাখবেন যেটা রাশেদ হকের গল্পটাই আমি পড়ছি, কিন্তু এটা আমি ডেসক্রাইব করবো ফার্স্ট পার্সনে। আপনারা গল্পটা শোনার সময় মাথায় রাখবেন গল্পটা রাশেদ হকের, উনি বলছেন। গল্পটা মোটেও ডক্টর এফ কিংবা মার্কসের নয়, রাশেদ হকের দৃষ্টিকোণ থেকে গল্পটা পড়া হচ্ছে। আপনাদের সাথে আমি আছি ডক্টর এফ। রাশেদ হকের পাঠানো চিঠির থেকে দুটো ঘটনা আমি এখন পড়ব। প্রথম ঘটনাটা শুরু করছি, যেটাকে আমরা নাম দিয়েছি দ্য সলিড শ্যাডো। আমি তখন খুব ছোট, হয়তো 5 বছর বয়স হবে। রাতের বেলা মা বাবার মাঝখানে শুতাম। এক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। প্রচন্ড প্রস্রাবের বেগ পেয়েছিল তখন। মা আমাকে ওয়াশরুমে নিয়ে গেলেন। কাজ শেষ হবার পর আবার বিছানায় শুয়ে দিলেন, কিন্তু সে রাতে আর ঘুম এলো না। আমাদের বিছানার ঠিক সামনে একটা জানালা ছিল। সেই রাতে জানালা দিয়ে সুন্দর চাঁদের আলো এসে ঘরের ভেতরটা ভরিয়ে দিচ্ছিল। আমরা তখন সেই বাসায় ডাউন ফ্লোরে থাকতাম। সঙ্গত কারণেই চোরের ভয়ে জানালা বন্ধ রাখা হতো, কিন্তু পর্দা টানানো থাকতো না।
সেই রাতে আমি শুয়ে শুয়ে চাঁদের আলো দেখছিলাম। ঠিক তখন দেয়াল জুড়ে একটা লম্বা কালো ছায়া দেখা দিল। জানালার ওপাশে ছিল আরেকটা বিল্ডিং এর বাউন্ডারি ওয়াল, তাই কেউ যে দেয়াল টপকে আসছে এটা সম্ভব না। আমি চোখ মেলে দেখছিলাম। অনেকক্ষণ ধরে খেয়াল করার পরেও মনে হলো যে আসলে স্পষ্টভাবে কোনো কিছু উঠতে দেখা যাচ্ছে না। তারপরও সেই ছায়াটা, না ঠিক ছায়া বললে ভুল হবে, বরং এক ধরনের গাঢ় অন্ধকার বলা যাক। আমি দেখলাম সেই জমাট বাঁধা অন্ধকারটুকু সোজা আমাদের ঘরের ভেতর ঢুকে গেল, দেয়াল ভেদ করে। বিছানায় শোয়া অবস্থাতে আমার মনে হচ্ছিল আমার হাত পা কোনোভাবে আমি নাড়াতে পারছি না। আমি খেয়াল করে দেখলাম হঠাৎ বাইরে থেকে একটা বাতাসের ঝাপটা শোনা যাচ্ছে। অন্ধকার জমাট বাঁধা যে অংশটা দেয়াল ভেদ করে ঢুকে গেল, আমি শুয়ে শুয়ে দেখছি আমার বিছানার পাশ দিয়ে সেটা ধীরে ধীরে আমাদের ডাইনিং রুমের দিকে এগিয়ে গেল। আমি প্রচন্ড ভয়ে চিৎকার করে আমার বাবা মাকে ডাকলাম। তারা ধরফর করে উঠে ঘরে লাইট জ্বালিয়ে দিলেন। সব দরজা জানালা বন্ধ। আমার বড় বোন ঠিক আমাদের পাশের ঘরেই ঘুমাচ্ছিল। আমরা বেশ খানিকক্ষণ সময় ধরে তন্ন তন্ন করে পুরো বাসা খুঁজলাম, কিন্তু কিছুই পাওয়া গেল না। যদি মনে করেন গল্পটা এখানেই শেষ, তবে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখছি এখানে কিছুই শেষ নয়, বরং ঘটনার শুরুটাই এখান থেকে। পরদিন সকালবেলা আমার ঘুম ভাঙলো আমার বাবা মার ঝগড়া শুনে। সাধারণত আমার বাবা মার ভেতর এরকম ঝগড়া হতো না। ছোটবেলার থেকেই আমি তাদেরকে দেখে এসেছি সুখী দম্পতি হিসেবে। সুখী দম্পতির সংজ্ঞাটা আসলে খুবই ওয়াইড স্প্রেড। আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে তাদের ভেতরে খুব একটা ঝগড়া হতো না, কিংবা হলেও সম্ভবত আমাদের সামনে কখনোই তারা উঁচু স্বরে কথা বলতেন না। আমার কাছে ব্যাপারটা আসলে প্রচন্ড আনইউজুয়াল ছিল। সকালবেলা আমার ঘুমটা ভেঙে গেল আমার বাবা মার ভয়ানক ঝগড়ার মধ্যে দিয়ে। ছোটখাটো কথা কাটাকাটি হয়তো তাদের হয়তো আগে, কিন্তু সেদিনের ঝগড়াটা আমার চোখের সামনেই ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠল। এবং সেই ঝগড়াটা এত বেশি ভয়ঙ্কর ছিল যে আমার আর আমার বোনের মনে খুব গভীরভাবে সেটা দাগ ফেলে গেল। আসলে এরপর বেশ কয়েকদিন ধরেই যেন বাড়ির ভেতরে আতঙ্কের ছায়া ঘুরে বেড়াচ্ছিল, এবং আস্তে আস্তে আমি বোধহয় আমার বাবা মা দুজনকেই ভয় পেতে শুরু করে দিয়েছিলাম। এবং এই অভিজ্ঞতাটার কারণে সেই যে একটা অন্ধকার ছায়া দেখেছিলাম, এই ঘটনাটাও হয়তো আমি কিছুটা ভুলে যেতে বসেছিলাম। কিন্তু সেই অন্ধকার, সেই ছায়া আবারও ফিরে এলো একদিন। এই ঘটনাটা আসলে সেই রাতে 2 কিংবা 3 বছর পরের হবে। যখনকার গল্প বলছি সেদিন আসলে আগেকার মতো রাত না, একদম ধবধবে দিনের আলো। আমি ড্রয়িং রুমে বসে অ্যাকোয়ারিয়ামে মাছ দেখছিলাম। ঠিক তখন হঠাৎ করে হাওয়ার ভেতর থেকে যেন সেই অন্ধকার অবয়বটা একদম হুট করে বেরিয়ে এলো। আমি দেখতে পেলাম আমার দৃষ্টির সামনে আস্তে আস্তে একটা অন্ধকার অবয়ব দাঁড়িয়ে যাচ্ছে। আমি কিছু বুঝে ওঠার আগেই ধীরে ধীরে সেই অন্ধকারটুকু যেন ছাদের ভেতর দিয়ে ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে গেল। আমি তাকিয়ে দেখছিলাম, দৃষ্টি অন্তত 8 থেকে 9 ফুট লম্বা হবে। ছাদটা একদম মাথাটা একদম ছাদে গিয়ে ঠেকছে। আর ঠিক তারপরেই ঘটলো আরেকটা বিপর্যয়। আমার বাবার ছিল একটা কাপড়ের দোকান এলিফ্যান্ট রোডে। সেদিন রাতেই আমার বাবার দোকানে ডাকাতি হলো। সব মালপত্র, সমস্ত টাকা কড়ি সবকিছু শেষ। বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, সৎ মানুষ। সবটুকু সঞ্চয়, এমনকি ঋণ নিয়ে সেই দোকানে বিনিয়োগ করেছিলেন। এক রাতে সবকিছু শেষ হয়ে গেল। আমরা আর্থিকভাবে ভেঙে পড়লাম। পুলিশও কাউকে ধরতে পারল না। আর তখন থেকেই আমাদের পরিবারের কষ্টের শুরু।
আমার আজও কেন যেন মনে হয় সেই যে জমাট বাঁধা একটা অন্ধকার দেখেছিলাম, সেই কঠিন ছায়াটাই যেন আমাদের পরিবারে অমঙ্গল ডেকে এনেছে। আমার যে দ্বিতীয় ঘটনাটা, সেটা ঘটেছিল আমার কাজিনদের বাড়িতে, ঢাকার এক প্রান্তে। এলাকার নামটা সঙ্গত কারণেই বলা সম্ভব হচ্ছে না। সেটাও আজ থেকে প্রায় 12 কি 15 বছর আগের কথা হবে। ওদের বাড়িটা ছিল 3 তলা, ইংরেজি এলাকৃতির একটা মজবুত কনস্ট্রাকশন। ছুটির দিনে আমরা তখন প্রায়ই সেখানে যেতাম। রাতে ছাদের উপর বসে আড্ডা দিতাম, গল্প, হাসি ঠাট্টা, হাওয়া বাতাস খাচ্ছি, দু চোখ ভরে দিগন্ত জোড়া অন্ধকার দেখছি। ছাদ থেকে দোতলার ব্যালকনিটা দেখা যেত, আর সেই ব্যালকনির পাশে ছিল ছোট্ট একটা ওয়াশরুম। আলো জ্বললে ভেতরটা হালকা ভাবে দেখা যেত। রাতের বেলা একটা অদ্ভুত অনুভূতি হতো, মনে হতো সে বাথরুমের ভেতর কেউ যেন আলতো করে নড়াচড়া করছে। এক রাতে আমরা কয়েকজন কাজিন ছাদে বসে আড্ডা দিচ্ছিলাম। হালকা বাতাস বইছিল, চারপাশ নিস্তব্ধ, আকাশে আধো একটা চাঁদ। কেউ ভূতের গল্প করছে, কেউ আবার জোর করে আরেকজনকে ভয় দেখানোর চেষ্টা করছে। ঠিক তখনই ব্যালকনির দিকে চোখ পড়লো আমার। মনে হলো ভেতর থেকে কেউ যেন তাকিয়ে আছে। প্রথমে ভাবলাম হয়তো আলো আধারের খেলা, কিন্তু না, স্পষ্ট যেন দুটো চোখ দেখা গেল, নিঃশব্দে আমার দিকে তাকিয়ে আছে। আমি অন্যদেরকে বললাম, এই দেখো তো, ওদিকে কেউ আছে মনে হচ্ছে। সবাই চেয়ে দেখলো, কিন্তু তখন আর কিছু দেখা গেল না। সবাই হাসতে লাগলো, বলল আমি নিশ্চয়ই ভিতর ডিম, ভয় পেয়েছি, ভুল দেখেছি। আমি নিজেও জোর করে হেসে ফেললাম। চাইলাম ব্যাপারটাকে হালকা করে তুলি, কিন্তু মনের ভেতর একটা অজানা অস্বস্তি থেকে গেল। এর কিছুক্ষণ পর আবার আমার চোখ সে একই দিকে গেল। না, এবার আর চোখ নয়, একেবারে স্পষ্ট একটা কালো অবয়ব দেখতে পাচ্ছি। ব্যালকনির ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে ওটা। জিনিসটার কোনো মুখ নেই, শুধু অন্ধকার, যেন আলোর পৃথিবীকে এড়িয়ে টিকে আছে এমন কোনো একটা ছায়া। সেটা হঠাৎ ধীরে ধীরে নড়তে শুরু করলো, তারপর আচমকা ব্যালকনির দেয়াল ভেদ করে মিলিয়ে গেল। সবাই হতভম্ব হয়ে গেল। এক মুহূর্ত আগেও আমরা মজা করছিলাম, হাসি ঠাট্টা করছিলাম, অথচ এক মুহূর্ত পরেই চারপাশ জুড়ে নেমে এলো নিস্তব্ধতা। কেউ কিছু বলতে পারলো না, তত্তর করে সবাই ভয়ে নিচে নেমে গেল। পরদিন সকালে আমার চাচারা, মানে কাজিনদের বাবা মা যারা ছিল, তারা জানালো যে রাতের বেলা নিচতলার ঘরে একটা অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু সেই ঘরটায় কেউ থাকে না। আর তার কয়েকদিনের ভেতর তাদের পরিবারের উপরও একটা বিপর্যয় নেমে এলো। এক কাজিনের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, তার ব্যবসায় একটা বড়সড় ক্ষতি হয়ে গেল। আমি তখনই বুঝতে পারলাম এটা আসলে কোনো কাকতালীয় ব্যাপার নয়। সেই যে একটা সলিড শ্যাডো কিংবা কঠিন একটা ঘনীভূত অন্ধকার দেখেছিলাম আমার ছোটবেলায়, সেটা যেন আমার জীবনের সঙ্গে কোনো একটা অদ্ভুত বন্ধনে জড়িয়ে গেছে। যেখানেই সে ছায়াটা দেখা যায়, সেখানেই কিছু না কিছু অমঙ্গল ঘটে যায়। রাশেদুল হকের অভিজ্ঞতাটা এখানেই শেষ। আপনারা দুটো অভিজ্ঞতা শুনলেন। আমরা রাশেদুল হকের জন্য দুঃখ প্রকাশ করছি যে এরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার ভেতর দিয়ে তাকে যেতে হয়েছে। এই পর্যায়ে মার্কস আপনাদের সাথে আরো দুটো আলাদা ঘটনা শেয়ার করবে। আচ্ছা, আমি যে ঘটনাটা বলছি এটা হচ্ছে মেহেরুন্নেসার
আমি ফার্স্ট পার্সনে বলতে পারছি না, কারণ আমি ডক্টর এফ এর মতো এত সুন্দর করে গুছিয়ে গল্প বলতে পারি না। তো আমি আসলে গল্পটা মানে মেহেরুন্নেসা আমাকে যেভাবে লিখে পাঠিয়েছেন আমি অনেকটা সেভাবেই মানে পড়ার চেষ্টা করছি। তো গল্পটা শুরু হয় আসলে লাহোরে, মানে যিনি আমাদেরকে এই লেখাটা লিখে পাঠিয়েছেন তার জন্ম ওখানেই, 2004 সালের ঘটনা আর কি। তারা তখন একটা মানে বাংলো টাইপের বাসায় থাকতো, ওরা একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকতো। তো তারা দুইজন চাচাতো বোন, ওরা হচ্ছে একদিন খেলছেন, তখন তাদের বয়স খুব একটা বেশি না, এই 6-7-এর মতো। ওই বাচ্চাদের একটা খুব প্রিয় খেলা আছে, এটা হচ্ছে যে ট্যালকম পাউডার হচ্ছে ফু দিয়ে উড়ায়, এই খেলাটা খেলছিল আর কি ওরা। আর তখন হচ্ছে আবার বাসা সবাই ঘুম, মানে ছুটির দিন ছিল আর কি, সম্ভবত রবিবার। তো ওরা হচ্ছে ওই খেলতে খেলতে যখন ওই যে দোতলায় যে যাওয়ার সিঁড়িটা আছে ওখানে যখন গেলেন, তখন দেখলেন যে মানে সিঁড়িতে খুব সুন্দর একটা হেয়ার ক্লিপের মতো একটা জিনিস আটকানো, খুব নিখুঁত কাজ করা, মানে খুব ইন্টারেস্টিং আর কি জিনিসটা। তো মেহেরুন্নেসা আর কি তখন এই হেয়ার ক্লিপটা ধরতে যায় আর কি। তো উনি যখনই আর কি জিনিসটা ধরতে যান তখন আর কি উনি মানে ওই হেয়ার ক্লিপটা আসলে উড়ে ওই রান্নাঘরের যে দরজা আছে ওই দরজাটায় গিয়ে বসে পড়ে আর কি। তখন উনি ভাবেন এটা কি প্রজাপতি নাকি, কিন্তু প্রজাপতি তো আবার এত বড় হয় না। তো উনি যেটা করেন খুব ইন্টারেস্টেড হয়ে ওই জিনিসটা একটু ধরতে যান, এবং তখনই যেটা হয় যে ওনার আঙুলে খুব মানে এটা মানে গরম টাইপের মানে মানে ছ্যাঁকার মতো লাগে আর কি। তোরা 3 বোন আর কি তখন ওখানে ছিলেন, 7 ফিটের মতো একটা উঁচু একটু জায়গায় সেই জিনিসটা হচ্ছে দেখছিলেন আর কি। তোরা 3জনই যেটা মানে দেখেছিলেন যে জিনিসটা হচ্ছে দেখতে অনেকটা প্রজাপতির মতো, একটু কালো একটু সবুজ, হ্যাঁ। আর যে মানে মাঝখানে একটা খুব বৃত্তাকার জায়গা ছিল, জিনিসটা দেখতে নাকি চোখের মতো দেখাচ্ছিল। তখন ওনারা 3জনই যে জিনিসটা ফিল করেছেন যে ওই প্রজাপতি মতো জিনিসটা হচ্ছে ওটা দিয়ে তাদেরকে দেখতেছে আর কি। তা এই মুহূর্তে যেটা হয় যে তখন মেহেরুন্নেসার দাদি চলে আসেন আর কি, এবং উনি হচ্ছে জিনিসটা দেখেন এবং দেখেই খুব ভয় পেয়ে যান এবং বলে যাই তোমরা সবাই সরো 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 সরো, এরকম মানে এরকম সরাই দিয়ে উনি হচ্ছে মানে সূরা পড়তে থাকেন আর কি। আর সাথে সাথে আর কি জিনিসটা একদম উড়ে চলে যায়। তোমরা যখন খুব ইন্টারেস্টেড হয়ে দাদিকে বারবার জিজ্ঞেস করতে থাকে যে এটা কি ছিল দাদু, তো তখন মানে উনি বলেন যে এটা নাকি জিনের বাচ্চা, ওরা নাকি আগেও এরকম একটা জিনিস দেখেছিল আর কি। তো ঘটনাটা এখানেই শেষ না, তারপর যেটা হয় যে 2 মাস পর মেহেরুন্নেসা হচ্ছে ওনার বাবার আশেপাশে এই রকম একটা জিনিস উঠতে দেখেন, একটা কালো প্রজাপতির মতো আকৃতিতে, বেশ বড়, কালো সবুজ গায়ের রং, এবং ওটা ডানার মাঝখানে একটা চোখের মতো, যেটার দিকে একটু তাকালে গা শিরশির করে, মানে দেখে মনে হয় যে ওই প্রজাপতির মতো জিনিসটা ওই যে বৃত্তাকার যে জায়গাটা ওটাতে হচ্ছে তাকিয়ে আছে আর কি। তো উনি হচ্ছে ওনার বাবাকে যতবার বলছে যে মানে বাবার আশেপাশে এই জিনিসটা দেখার পর যে আব্বু তোমার আশেপাশে এরকম একটা প্রজাপতি দেখতে পাচ্ছি, উনার বাবার জিনিসটা দেখতে পারেনি। তো তারপর খুব স্যাড যে ব্যাপারটা হয় যে ঠিক 1 সপ্তাহ পর আর কি মেহেরুন্নেসার বাবা আর কি মারা যান, এবং বাবা মারা যাওয়ার পর থেকে আর কি উনি কখনই ওই রকম ওই জিনিসটাকে আর দেখেননি। তো এটা ছিল মেহেরুন্নেসার প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে ঢাকায়। উনারা হচ্ছে বাবার মৃত্যুর পর ঢাকায় চলে আসেন। তো উনারা তখন পুরনো ঢাকায় থাকতেন, এটা হচ্ছে 2015 সালের ঘটনা। তো উনারা যে বাসাটায় থাকতেন সেই বাসাটা আর কি মানে প্রায় 6-7 মাস কেউ ছিল না, খালি পড়েছিল আর কি। 5 তলা একটা বাসা, ওটা নিচতলায় ওনারা থাকতেন। তো বেশ পুরনো ধাঁচের বাড়ি আর কি ওটা। একটা 2 বেডরুমের বাসা, রুমের সাথে আবার অ্যাটাচ বারান্দা ছিল, মাঝখানে ডাইনিং স্পেস, কিচেন। বাসার জানালাটা আসলে কোনো কাজের ছিল না আর কি, 2টা বাসারই মানে ওই জানালাটা বন্ধ করা থাকতো, সবসময় ব্লক করা ছিল আর কি, এবং সবসময় অন্ধকার থাকতো, আসলে দিনের বেলাও লাইট জ্বালাতে হতো। তা উনার তখন এইচএসসি পরীক্ষা চলছে এবং এর উপর উনি হচ্ছে মানে প্রেগনেন্ট। উনি সারাদিন বাসায় থাকতেন না, কলেজ কোচিং করে এসে হচ্ছে সন্ধ্যার দিকে বাসায় আসতেন। তো পরীক্ষার পর পরীক্ষা যখন শেষ হয়ে যায় তখন উনি যখন বাসায় মানে একা একা থাকা শুরু করেন, তো তখন উনার মনে হতে থাকে যে উনার পিছনে কালো কাপড় পরা লম্বা একটা কিছু মানে উনাকে ফলো করে, অনেকটা বডিগার্ডের মতো। এটা যে উনি মানে দেখেছেন তা নয়, কিন্তু উনি ফিল করতেন আর কি, ওনার কাছে মনে হতো যে এরকম একটা কিছু উনার আশেপাশেই আছে। তো উনি প্রথমে বেশ কিছুদিন এটা মানে পাত্তা দেননি। উনি তো যেহেতু একা থাকেন, উনি মানে ভেবেছেন যে এটা হয়তো মানে আমার অবচেতন মনের একটা কল্পনা।
কিন্তু এরপর উনি যেটা ফিল করলেন যে একজন না, মানে একই টাইপের, মানে কালো কাপড় পরা, বেশ লম্বা কয়েকজন এন্টিটি হচ্ছে ওনার আশেপাশে থাকেন, এবং উনি একা বাসায় তখন ঘুমাতেই পারতেন না আর কি। এবং দিনের বেলা যদি উনি তন্দ্রাভাব হতো উনি যেটা দেখতেন যে খাটের 3 দিকে, মানে মাথার দিকটা ছাড়া হচ্ছে, মানে তাকে ঘিরে হচ্ছে 3 জন দাঁড়িয়ে আছে আর কি। এবং ওরা যখন দাঁড়িয়ে থাকতো উনি হচ্ছে মানে ঘরের অন্যান্য ফার্নিচার, জানালা এগুলো দেখতে পারতেন না, শুধু সিলিংটাই দেখতে পারতেন। এবং এই এক্সপিরিয়েন্সটা ওরা 30-40 সেকেন্ডের মতো হতো, তারপর আবার ঠিক হয়ে যেত। ওনার আম্মুকে জানানোর পর উনি, মানে আম্মু তো একটা পাত্তা দেন নাই, বলেছেন যে নামাজ টামাজ ঠিক মতো পড়তে, তাহলে আর এরকম কিছু দেখবেন না আর কি। এরপর যেটা হলো যে উনি যখন নামাজ পড়তেন তখন ওনারা পিছে, মানে উনি ফিল করতেন যে মানে ওই যে এন্টিটি গুলা কালো কাপড় পরা, ওনারাও হচ্ছে ওর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছেন আর কি। এবং ওনার হাজবেন্ড যখন সাথে থাকতেন তখন উনি এই এন্টিটি গুলো দেখতেন না, কিন্তু যেদিন মানে একা থাকতেন সেদিনকে দেখতেন। এর কিছুদিন পর আর কি ওনার যখন মানে বাবু হওয়ার সময় চলে আসলো, উনি যখন অবজারভেশন রুমে একা, তখন একজন বৃদ্ধ টাইপের মহিলা আর কি হঠাৎ সেই অবজারভেশন রুমে চলে আসেন। এবং সেই সময়টা ওনার ফ্যামিলির কেউ ছিল না ওখানে, এবং কেন ছিল না এই কারণটা ওনার মনে নেই। তো তখন আর কি ওই বৃদ্ধ মহিলা এসে মেহেরুন্নেসার 2টা হাত ধরেন এবং বলে যে তুমি শক্ত হও, কারণ ওনার তখন বেশ ব্যথা হচ্ছিল, উনি খুব কষ্ট পাচ্ছিলেন। এবং উনি যখন কথা বললেন তখন মেহেরুন্নেসা একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেল, মানে উনি আর কিছু শুনতে পাচ্ছিলেন না। তো উনি বললেন যে তোমার বাচ্চা হচ্ছে এশার নামাজের পর হবে এবং খুব স্বাভাবিকভাবেই হবে আর কি। এবং এটা শোনার পরে যেটা হলো যে ওনার যে ব্যথায় কাতরাচ্ছিলেন ওই ব্যথাটা একটু কমে গেল। এবং এখানে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে মানে ডাক্তার ওনার ফ্যামিলিকে বলেছিল যে আসলে সি সেকশন করতেই হবে, কিন্তু এর পরই হচ্ছে ডাক্তার এসে বললেন যে আসলে সি সেকশন লাগবে না, বাচ্চাটা আসলে নর্মালি হবে আর কি। এবং আলটিমেটলি বাচ্চাটা নর্মালি হয়। এবং যখন খোঁজ খবর নেওয়া হয় যে ওনারা মানে ডাক্তার, নার্স কেউ কি রুমে কোনো বয়স্ক মহিলাকে আসতে দেখেছিলেন নাকি, ওনারা বলেন যে আসলে দেখেন নাই। ওনার বাচ্চা যখন হয়ে ওনারা যখন বাসায় আসেন তখন পর্যন্ত কিছুদিন পর্যন্ত ওই যে কালো যে এন্টিটি গুলো মেহেরুন্নেসাকে ঘিরে থাকতো উনি দেখেছেন, কিন্তু একটা পর্যায়ে হচ্ছে মানে ওনারা চলে যায়। তখন উনি একজন মানে রাকির সাথে কথা বলেন এবং বলে যে উনার বাচ্চার উপর হচ্ছে জিনের নজর আছে এবং তাকে মানে যে কোনো সময় তুলে নিয়ে যেতে পারে। তখন আর কি যার সাথে কথা বলেছিলেন সলিউশনের জন্য তিনি কিছু মানে রিচুয়াল করেন এবং তারপরে আলটিমেটলি এই মানে উনি বিপদটা থেকে আর কি মুক্তি পান। এই ছিল হচ্ছে মেহেরুন্নেসার ঘটনা। একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে এই মেহেরুন্নেসা এবং রাশেদুল হক, আমার মনে হয় না দুজনের কারোর সাথে কারোর কোন রকম পরিচয় আছে। সম্পূর্ণ আলাদা আলাদা প্রান্ত থেকে দুটো আলাদা জায়গার দুজন মানুষ আমাদেরকে মেল পাঠিয়েছেন। কিন্তু তুমি একটা জিনিস নোটিস করছো কিনা, হ্যাঁ, যে এখানে মানে দুইজনেরই কিন্তু কোন একটা এরকম আলাদা মানে এরকম কোন একটা ছায়া শ্যাডো এক্স্যাক্টলি ফিগারস নেই। এগুলো আসলে ফ্রিকোয়েন্টলি অনেকের সাথেই হচ্ছে। অনেকে এটাকে লজিক্যালি ব্যাখ্যা করতে চায়, অনেকে লজিক্যালি ব্যাখ্যা করতে চায় না, অনেকে এই ভয়টাকে এক্সপ্রেস করে, অনেকে করতে চায় না। আপনাদেরকে ধন্যবাদ আপনাদের জীবনের খুব ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো আমাদের সাথে, এবং একই সাথে খুব ইমোশনাল। হ্যাঁ, একই সাথে খুবই ইমোশনাল, বিকজ একদিকে আমরা ফ্যামিলি লসের কথা জানতে পেরেছি, আরেকদিকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ওনার প্রেগনেন্সি রিলেটেড ঘটনাগুলো। এই ধরনের সিচুয়েশন গুলো আসলে ডিল করা খুব টাফ হয়ে যায়, কারণ এই সার্টেন পিরিয়ড গুলোতে আপনি অনেককে চাইলেও বিশ্বাস করাতে পারবেন না। আপনার খুব আপনজন আপনি যখন এই ধরনের কথাগুলো শেয়ার করবেন, আমাদের দেশে যেমন ডিপ্রেশনকে খুব আলাদাভাবে ইম্পর্টেন্স দেওয়া হয় না, ঠিক একইভাবে এরকম হরর এক্সপিরিয়েন্স, অতিপ্রাকৃতিক অভিজ্ঞতা, এগুলোকে কখনোই সাধারণত আমলে নেওয়া হয় না। বলা হয় যে মনের ভুল, কিংবা খুব সহজে এগুলোকে তাড়িয়ে দেওয়া যাবে, খুব সহজেই চাইলেই এগুলোর থেকে নিজেকে মুক্তি দেওয়া যাবে। তো আমাদের বোধ হয় এই ব্যাপারগুলো তার একটু সহানুভূতিশীল হওয়া দরকার। যখন আপনার সাথে কেউ একজন এরকম কোনো খুব পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছে, আমার মনে হয় তার প্রতি আরেকটু সহানুভূতি নিয়ে এই ব্যাপারগুলোকে একটু কনসিডার করা দরকার। আমরা আজকে এই এক্সপেরিমেন্টাল একটা এপিসোড হচ্ছে, আমরা আমাদের টিপিক্যাল টপিকের বাইরে আপনাদের পাঠানো চিঠি পড়ছি, এবং পর্বের শুরুতে আমি বলেছিলাম যে আরেকটা এক্সপেরিমেন্টাল কাজ এই এপিসোডে আমি করতে যাচ্ছি। সেটা হচ্ছে
আমাদের দুজনের পছন্দের একটা হরর গল্প আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এবং যেহেতু চিঠি বিষয়ক, গল্পটাও চিঠির সাথে সংশ্লিষ্ট। আমরা যখন এই এপিসোডটা রেকর্ড করছি তখন ঘড়িতে 4:35। অবশ্যই রাত। দুপুরবেলা হলে আলাদা করে হয়তো বলতাম, বিকালবেলা হলে হয়তো আলাদা করে টাইমটার কথা বলতাম না। আমরা বেশ ক্লান্ত, সেজন্য কথাবার্তা কিছুটা হয়তো জড়িয়ে আসছে। এবং সম্ভবত এই ক্লান্তির কারণে শুরুতে আমি গল্পের নামটা ভুল বলেছি। গল্পের নামটা হবে বেয়ারিং চিঠি। আচ্ছা, ওকে। আমি কল্যাণী আশু বলে ফেলেছি, ওটা আরেকটা গল্প আসলে। এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গল্পটা আমাদের প্রিয় গল্পকার হুমায়ুন আহমেদের লেখা একটা গল্প, এবং গল্পটার নাম বেয়ারিং চিঠি। আপনাদের সবার সাথে শেয়ার করছি। ইতিমধ্যে হয়তো গল্পটা অনেকেই পড়েছেন। যারা পড়েছেন তারা চাইলে এই অংশটুকু স্কিপ করে যেতে পারেন। আপনাদের জন্য লাইফটা এখানেই ইতি টানা ভালো হবে। চাইলে শুনতে পারেন। আর যারা গল্পটা আগে পড়েননি তারা নতুন করে শুনতে পারেন এবং চাইলে পরবর্তীতে আবার পড়ে নিতে পারেন। তো আমি আপনাদের সাথে এখন যে গল্পটা শেয়ার করব, আবার বলে দিচ্ছি, গল্পটার নাম হচ্ছে বেয়ারিং চিঠি। লিখেছেন হুমায়ুন আহমেদ। আনমনে কারো অপেক্ষায় এক কোণে তোমায় লাগে গর্জে সারাদিন, ভুল ভ্রান্তিতে জীবনের যত প্রান্তিতে তোমায় লাগে গর্জে সারাদিন। কখনো খুশিতে কখনো অভিমানে কোনো চেনা গানে স্বপ্নতে ভালোবাসার কোনো গল্পতে। নতুন প্যারাশুট অ্যাডভান্সড আপনার চুলের যত্ন নেয় একেবারে ভেতর থেকে, আর আপনি থাকেন গর্জাস সারাদিন। জমির সাহেব অফিস থেকে ফেরা মাত্রই তার বড় মেয়ে মিতু বলল, বাবা, আজ তোমার একটা চিঠি এসেছে। বলেই সে মুখের হাসি গোপন করার জন্য অন্যদিকে তাকালো। মিতুর বয়স 21। এই বয়সের মেয়েদের মুখে অকারণেই হাসি আসে। হাসি তামাশা জমির সাহেবের একেবারেই পছন্দ নয়, বিশেষ করে বাবা মাকে নিয়ে হাসাহাসি। আজকাল অনেক পরিবারেই তিনি এই ব্যাপার দেখেন। মেয়ে বাবার সঙ্গে বসে আড্ডা দিচ্ছে, খিলখিল করে হাসছে। এসব কি? তিনি একবার তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। সেই বন্ধুর মেয়ে বাবাকে নিয়ে খুব হাসি তামাশা করতে লাগলো। এক পর্যায়ে বলেই ফেললো, বাবা, দিন দিন তোমার চেহারা সুন্দর হয়ে যাচ্ছে। রাস্তায় বের হলে নিশ্চয়ই মেয়েরা তোমার দিকে তাকায়। জমির সাহেব স্তম্ভিত হয়ে গেলেন। তার নিজের মেয়ে হলে চর দিয়ে মেঝেতে ফেলে দিতেন। অন্যের মেয়ে বলে কিছু বলা গেল না, তবে ওই বন্ধুর বাড়িতে যাওয়া তিনি পুরোপুরি ছেড়ে দিলেন। মিতু চিঠিটা বাবার দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, বেয়ারিং চিঠি বাবা, 2 টাকা দিয়ে চিঠি রাখতে হয়েছে। বলেই আবার ফিক করে হেসে ফেলল। জমির সাহেব কঠিন গলায় বললেন, হাসছিস কেন? বেয়ারিং চিঠি এসেছে, এর মধ্যে হাসির কি হলো? এরকম ফাজলামো শিখছিস কোথায়? মিতু মুখ কালো করে চলে গেল। বাবাকে সে সঙ্গত কারণেই অসম্ভব ভয় পায়। জমির সাহেব লক্ষ্য করলেন খামের মুখ খোলা। এরা চিঠি পড়েছে। এই বেয়াদবি সহ্য করা মুশকিল। একজনের চিঠি অন্যজন পড়বে কেন? খামে তার নাম লেখা দেখার পরেও এরা কোন সাহসে চিঠি খুলল? রাগে জমির সাহেবের গা কাঁপতে লাগলো। এই অবস্থাতেই তিনি চিঠি বললেন। 1 বার, 2 বার, 3 বার। তার মাথা ঘুরতে লাগলো। সুস্মিতা নামের এক মেয়ের চিঠি, তার কাছেই লেখা। সম্বোধন হচ্ছে প্রিয়তম এসু। এর মানে কি? সুস্মিতাকে? সুস্মিতা নামের কাউকে তিনি চেনেন বলে মনে করতে পারলেন না। কলেজে পড়ার সময় কমলা নামের এক মেয়ের প্রতি খুব দুর্বলতা অনুভব করেছিলেন।
অবশ্য মেয়েটির বিয়ে হয়ে যাবার পর দুর্বলতা কেটে যায়। এছাড়া অন্য কোনো মেয়েকে তিনি চেনেন না। জমির সাহেব কপালের ঘাম মুছে চতুর্থবারের মতো চিঠিটা পড়লেন। প্রিয়তম এসো, তুমি কেমন আছো? তোমার কথা খুব মনে হয়। তোমার শরীর এত খারাপ হয়েছে কেন? শরীর আরো যত্ন নেবে। আমি দেখেছি তুমি বাসে যাওয়া আসা করো। তোমাকে অনুরোধ করছি সপ্তাহখানেক বাসে উঠবে না। কাল তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি। দুঃস্বপ্নটা হচ্ছে তুমি বাসে উঠতে গিয়ে পা পিছলে পড়ে পা ভেঙে ফেলেছ। স্বপ্নকে অবশ্য গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না, তবু অনুরোধ করছি এক সপ্তাহ বাসে উঠবেন। বিনীতা, তোমার সুস্মিতা। জমির সাহেব পঞ্চমবারের মতো চিঠিটা পড়তে শুরু করলেন। মোটা নিবের কলমে গোটা গোটা অক্ষরে লেখা চিঠি, তারিখ ঠিকানা নেই। হলুদ রঙের কাগজ, কাগজ থেকে হালকা ন্যাপথলিনের গন্ধ আসছে। বাবা, তোমার চা। মিতু চায়ের কাপ এনে বাবার সামনে রাখলো। তার মুখ থমথম করছে। বাবার ধমকের কথাটা এখনো ভুলতে পারেনি। জমির সাহেব মেয়ের দিকে তাকিয়ে অস্বস্তির সাথে বললেন, কে লিখলো কিছুই বুঝতে পারছি না রে। সুস্মিতা নামের কাউকেই তো চিনি না। মিতু বলল, চিনি হয়েছে কিনা দেখো। জমির সাহেব চায়ের চিনির ব্যাপারে কোনোই আগ্রহ দেখালেন না। শুকনো গলায় বললেন, তোর মা এই চিঠি পড়েছে? হ্যাঁ। বলেছে কিছু? না। বুঝলি মিতু, সুস্মিতা নামের কাউকেই চিনি না। আর ধর যদি চিনতামও, তাহলেও কি এরকম একটা চিঠি কেউ লিখতে পারে? ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। মিতু ইতস্তত করে বলল, আমার কি মনে হয় জানো বাবা? আমার মনে হয় এই বাড়িতে জমির সাহেব বলে আগে কেউ ছিলেন। চিঠিটা তাকেই লেখা। জমির সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। এই সহজ সমাধান তার মাথায় যে কেন আসেনি বুঝতেই পারলেন না। মিতু মেয়েটার মাথা তো বেশ ভালো, সায়েন্সে দেওয়া উচিত ছিল। গাধার মতো তিনি মেয়েটাকে আর্টস পড়িয়েছেন। জমির সাহেব চায়ে চুমুক দিয়ে বললেন, খুব ভালো চা হয়েছে মা, খুব ভালো। তোর মা কোথায়? মা নানুর বাড়ি গেছে। মা নানুর বাড়ি গেছে, এই বাক্যটি জমির সাহেবের খুবই অপছন্দের বাক্য। শাহানার মার বাড়ি মিরপুর 6 নম্বর। ওই বাড়িতে গেলেই শাহানা রাতটা থেকে যায়, আজও থেকে যাবে। তবে আজ জমির সাহেব অন্যদিনের মতো খারাপ বোধ করলেন না। শাহানা থাকলে নিশ্চয়ই চিঠিটা নিয়ে গম্ভীর গলায় কথা বলতো। শাহানার কথা শুনতেই ইদানিং তার অসহ্য লাগে। রাগি রাগি কথা তো আরো অসহ্য লাগবে। মিতু। জি বাবা। তোর মা বোধহয় ওই বাড়িতেই থেকে যাবে। হ্যাঁ। তোর মা চিঠি পড়ে কিছু বলেনি? না। তোর কি মনে হয় রাগ করেছে? মেয়ের প্রতি কৃতজ্ঞতায় জমির সাহেবের মন ভরে গেল। মেয়েটাকে সায়েন্স পড়ানো উচিত ছিল। সায়েন্স না পড়িয়ে ভুলই হয়েছে। আর্টস পড়বে গাধা টাইপের মেয়েরা। তার মেয়ে তো গাধা টাইপের নয়, বুদ্ধি আছে, বাপের প্রতি ফিলিংসও আছে। পরদিন যথারীতি জমির সাহেব অফিসে রওনা হলেন। একবার মনে হলো বাসে না গিয়ে একটা রিক্সা নিয়ে নেবেন। পর মুহূর্তে এই চিন্তা মন থেকে ঝেড়ে ফেললেন। ফালতু একটা চিঠি নিয়ে এসব ভাবার মানে হয়? এসব জিনিস তো প্রশ্রয় দেওয়া উচিত না। ঝিগাতলার মোড়ে অন্য সব অফিস যাত্রীর মতো একটা টিফিন বক্স আর ছাতা হাতে বাসের জন্য অপেক্ষা করতে লাগলেন তিনি, এবং যথারীতি প্রচন্ড ভিড়ে ঠেলাঠেলি করে বাসে উঠে পড়লেন। বাস ছেড়ে দিল। সেই মুহূর্তেই কিছু একটা হলো তার। মনে হলো যেন ছিটকে বাস থেকে পড়ে যাচ্ছেন। একসঙ্গে অনেক লোকের চিৎকার শুনতে পারলেন, থামো থামো থামো, এই রুককে রুককে। জমির সাহেব রাস্তায় ছিটকে পড়ে জ্ঞান হারালেন। জ্ঞান ফিরল হাসপাতালে। তার বাম হাঁটুর নিচে ভেঙেছে, এক জায়গায় না, 2 জায়গায়। মিতু এবং শাহানা মাথার কাছেই বসে আছে, দুজনই কেঁদে বুক ভাসাচ্ছে। সোহরাওয়ার্দী হাসপাতালের ডাক্তার সাহেব বিরক্ত গলায় বললেন, কাঁদছেন কেন? বললাম তো তেমন সিরিয়াস কিছু হয়নি। দিন 15-র মধ্যে সুস্থ হয়েই বাসায় যাবেন। 2টো ফ্র্যাকচার হয়েছে, তবে সিরিয়াস কিছু না। ডাক্তারের কথা মতো 15 দিনের মাথাতেই জমির সাহেব বাড়ি ফিরলেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে নয়, বাঁ পাটা অচল হয়ে গেল। এই দেশে নাকি কিছু করাই সম্ভব না, বিদেশে যদি কিছু হয়। চাকরি শেষ হবার আগেই জমির সাহেব রিটায়ার করলেন। তিনি এবং তার পরিবারের কেউ ওই হলুদ চিঠির কথা একবারও তুলল না, যেন ওই চিঠিটাই একটা অভিশপ্ত চিঠি। তার কথা তোলাই উচিত না।
চিঠিটা জমির সাহেবের শোবার ঘরের টেবিলের 3 নম্বর ড্রয়ারে পড়ে রইল। মাঝে মাঝে জমির সাহেব চিঠিটা বের করে পড়েন এবং তার অচল পায়ের দিকে তাকিয়ে থাকেন। সেই রাতে তার এক ফোঁটা ঘুম হয় না, কেমন যেন ভয় ভয় লাগতে থাকে। নতুন বছরের গোড়াতে ঝিকাতলার বাসা উঠিয়ে উত্তর শাহজাহানপুরে সস্তা একটা ফ্ল্যাটে চলে গেলেন তারা। এখন রোজগার কমেছে, টাকা পয়সা সাবধানে খরচ করতে হবে। নতুন ফ্ল্যাটে দুটো মাত্র শোবার ঘর, একটাতে জমির সাহেব শাহানাকে নিয়ে থাকেন, অন্যটাতে মিতু আর তার ছোট বোন ইরা থাকে। জমির সাহেবের বড় ছেলে থাকে বসার ঘরে, একটা খাট বসার ঘরে গাদাগাদি করে রাখা হয়েছে। এই বাড়িতে মাস 3 কাটানোর পর আরেকটা বেয়ারিং চিঠি এলো, আগের মতোই গোটা গোটা হরফে লেখা। মোটা কলমের নিচ দিয়ে মেলি অক্ষরে সুস্মিতা লিখেছে, প্রিয়তম এসু, তুমি কেমন আছো? এত দুশ্চিন্তা করছো কেন? তোমাকে দুশ্চিন্তা করতে দেখলে আমার ভালো লাগে না। সংসারে দুঃখ কষ্ট সমস্যা থাকেই, এতে বিচলিত হলে চলে? মনে সাহস রাখো। আচ্ছা, একটা কথা, তোমার বড় ছেলেটাকে কিছুদিন ঢাকা শহরের বাইরে রাখা যায় না? আমার কেন জানি মনে হচ্ছে ও কোনো একটা ঝামেলায় পড়ে যাবে। তোমাদের গ্রামের বাড়িতে ওকে কিছুদিনের জন্য পাঠিয়ে দাও না, ও যেতে চাইবে না, বুঝিয়ে সুঝিয়ে রাজি করাও। বিনীতা, তোমার সুস্মিতা। এবার আর সুস্মিতার চিঠি নিয়ে কেউ হাসাহাসি করলো না। চিঠি পড়বার সময় শাহানার হাত থরথর করে কাঁপতে লাগলো। জমির সাহেব অস্বাভাবিক গম্ভীর হয়ে গেলেন। বড় ছেলে সুমনকে গ্রামের বাড়িতে পাঠানোর প্রশ্ন ওঠে না, কারণ তার বিএ ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে, 2টো পেপার হয়েও গেছে এতদিনে। তবু শাহানা বললেন, থাক, পরীক্ষা দিতে হবে না, ওকে পাঠিয়ে দাও। জমির সাহেব বললেন, দরকার আছে বলে তো মনে হয় না, চিঠি পাওয়ার পরেও তো 15 দিন হয়ে গেল। হোক 15 দিন, পাঠিয়ে দাও, আমার ভালো লাগছে না। আচ্ছা, বলে দেখো, যদি যেতে রাজি হয় তাহলে যাক। সুমন যেতে রাজি হলো। শুধু যে রাজি হলো তাই না, তৎক্ষণাৎ যেতে রাজি। টাকা দিলে আজ রাতের ট্রেনেই রওনা হয়ে যায় এমন অবস্থা। পরে ঠিক হলো সোমবার সকালে ট্রেনে যাবে। জমির সাহেবও সঙ্গে যাবেন। প্রত্যেক বাড়ি ঠিকঠাক করবেন, জমি জমার খোঁজ খবর করবেন, সম্ভব হলে কিছু জমি বিক্রিও করে আসবেন। টাকা পয়সার খুব টানাটানি যাচ্ছে। তাদের যাবার কথা সোমবার, তার আগের দিন অর্থাৎ রোববার ভোর রাতে পুলিশ এসে জমির সাহেবের বাড়ি ঘেরাও করে সুমনকে ধরে নিয়ে গেল। হতবম্ব জমির সাহেব পুলিশ সাহেবের সাব ইন্সপেক্টরকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন, আপনার ছেলের বিরুদ্ধে মার্ডার চার্জ আছে। 7 দিন আগে 4 জন মিলে খুনটা করেছে, একদম কোল্ড ব্লাডেড মার্ডার। আপনার ছেলেই 4 জনের একজন। আপনি বুঝিয়ে সুঝিয়ে ছেলেকে রাজসাক্ষী হতে রাজি করান, এটা আপনারও লাভ, আমাদেরও লাভ। না হলে কিন্তু ফাঁসি টাসি হয়ে যাবে, পলিটিক্যাল প্রেশারও আছে। সুমন রাজসাক্ষী হতে রাজি হলো না। দীর্ঘদিন মামলা চলল। রায় বেরোতে বেরোতে 2 বছর। 3 জনের 7 বছর করে সশ্রম কারাদণ্ড, 1 জনের ফাঁসি। সে একজন সুমন। অন্য 3 জন ছেলেটাকে ধরে রেখেছিল, খুন করেছে সুমন। ধারালো খুর দিয়ে রক কেটে দিয়েছে। 5 বছর কেটে গেল। পরবর্তী বেরিং চিঠিটা এলো 5 বছর কেটে যাবার পর। এই 5 বছরে জমির সাহেবের সংসারে বড় রকমের ওলটপালট হয়েছে। 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। মিতুর বিয়ে হয়েছে কৃষি খামারের এক ম্যানেজারের সঙ্গে। সে স্বামীর সঙ্গে গোপালপুরে থাকে। ছোট মেয়ে ইরার বিয়ে হয়েছে ওষুধ কোম্পানির এক কেমিস্টের সঙ্গে। তারা ঢাকা শহরেই থাকে, প্রায়ই বাবা মাকে দেখতে আসে। বড় মেয়ের কোনো ছেলেপুলে হয়নি। ছোট মেয়েটার একটা ছেলে হয়েছে, ছেলের নাম ফরহাদ। এই ছেলেটি জমির সাহেবের খুব ভক্ত। তার কাছে এলেই কোলে উঠে বসে থাকে, কিছুতেই কোল থেকে নামানো যায় না। 5 বছর পর একদিন পিয়ন এসে বলল, স্যার, আপনার একটা বেয়ারিং চিঠি আছে, রাখবেন? জমির সাহেব শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সেদিন ইরা বেড়াতে এসেছে। জমির সাহেবের কোলে ফরহাদ। তিনি ফরহাদকে মাটিতে নামে চিঠি হাতে নিলেন। হাতের লেখা চিনতে তার অসুবিধা হলো না। সেই হাতের লেখা, সেই ন্যাপথলিনের গন্ধ। পিয়ন বলল, 4 টাকা লাগবে। জমির সাহেব একবার ভাবলেন চিঠিটা রাখবেন না, কিন্তু তিনি সেটা বলতে পারলেন না। যন্ত্রের মতো পকেটে হাত দিয়ে টাকা বের করলেন। চিঠি পাঞ্জাবির পকেটে রেখে দিলেন। কাউকে কিছু বললেন না। তার বমি বমি ভাব হলো, মাথা ঘুরাতে লাগল। রাতে তিনি কিছু খেতে পারলেন না। ইরাদের আসা উপলক্ষে ভালো মন্দ রান্না হয়েছিল, কিন্তু তিনি কিছুই মুখে দিলেন না। ইরা বলল, বাবা, তোমার কিছু হয়েছে নাকি?
তিনি ক্ষীণ স্বরে বললেন, কিছু হয়নি রে মা, শরীরটা ভালো না। রোজই তুমি বলো শরীর ভালো না, অথচ একজন ভালো ডাক্তারও দেখাও না। ভালো একটা ডাক্তার দেখাও না বাবা, আর মাকেও একটা ভালো ডাক্তার দেখাও। আচ্ছা আচ্ছা না বাবা, দেখাও। মেজামাই রাত 9টার দিকে চলে গেল। ফরহাদ গেল না, সে নানার সঙ্গেই থাকবে। সারা রাত জমির সাহেবের ঘুম হলো না। পরদিন হু হু করে গায়ে জ্বর এসে গেল। জ্বরের মূল কারণ কাউকে বলতে পারলেন না। বেলা যতই বাড়তে লাগলো, জ্বরও ততই বাড়তে লাগলো। দুপুরের পর ঘাম হতে লাগলো। ইরা হতভম্ব হয়ে বলল, বাবা চলো তো তোমাকে ক্লিনিকে নিয়ে ভর্তি করি। আমার কিচ্ছু ভালো লাগছে না। তুমি এরকম ঘামছো কেন? হার্টের কোনো সমস্যা না তো? জমির সাহেব ক্ষীণ স্বরে বললেন, চিঠি পেয়েছি। চিঠি পেয়েছি মানে? কার চিঠি? বেয়ারিং চিঠি। ইরা দীর্ঘ সময় চুপ করে থেকে বলল, কি লেখা এবারে চিঠিতে? জমির সাহেব বললেন, চিঠিটা পড়িনি। পড়ে দেখো। না পড়ে এরকম করছো কেন? হয়তো এবার কোনো ভালো খবর আছে। জমির সাহেব কাপা গলায় বললেন, ভয় লাগছে রে ইরা। ভয়ের কিছু নেই, দাও আমার কাছে দাও, আমি পড়ি। ইরা চিঠি খুলে অত্যন্ত গম্ভীর হয়ে গেল। অন্যদেরকেও সেই চিঠিটা দেখালো। যারা দেখলো প্রত্যেকেই গম্ভীর হলো, কারণ চিঠিতে কিছু লেখা নেই। সাদা একটা পাতা, শেষে নাম সই করা, বিনীতা, তোমার সুস্মিতা। এই সাদা না লেখা অংশে কি বলতে চাচ্ছে সুস্মিতা? কে সে? কেনই বা সে চিঠি লেখে? আবার আজ কেনই বা লিখলো না? আসলে এই গল্পটা আমার খুব প্রিয়। আমি অনেকদিন মানে মনে ছিল না গল্পটার কথা। থ্যাংক ইউ ডক্টর এফ আমার মনে করে দেওয়ার জন্য। খুব ভালো লাগলো। আমার মনে হয় খুব মানে অল্প ভাষায় আমরা আসলে ভূতের গল্প বলতে যে জিনিসগুলো দেখি, যে হঠাৎ করে একটা হরর ফিগার ঝাঁপ দিয়ে পড়ে যাচ্ছে এবার খুব রক্তারক্তি কাটকাট অনেক কিছু হচ্ছে। হুমায়ুন আহমেদের এই গল্পটার বিউটির জায়গাটাই হচ্ছে এরকম যে পুরো অংশটায় সরাসরি কোনো হরর এন্টিটিও নাই, কোনো হরর সিনও নাই, জাস্ট হচ্ছে ওই যে ফিয়ার অফ আননোন বলতে আমরা সারা জীবন যেটাকে, খুব টেকনিক্যালি জিনিসটাকে এখানে অ্যাপ্লাই করা হয়েছে। হ্যাঁ, যে একটা আননোন মানুষ একটা চিঠি পাঠাচ্ছে এবং সাবজেক্ট ওয়াইজ জিনিসটা কিন্তু ওই যে খুব ফেমাস যে গল্পটা দ্য মাঙ্কিস পো, হ্যাঁ ডাব্লিউ যেখানে, সেটার সাথে কিন্তু স্ট্রাকচারালি একটা মিল পাবা চাইলে, তাই না? যে ওরকম বলা যায় কিছুটা আর কি, বলা যায় যে একটা ভবিষ্যৎবাণী হচ্ছে সামহাউ, কিংবা ওই যে বানরের থাবা ধরে সে যেটা যাচ্ছে সেটাই হয়ে যাচ্ছে, কিন্তু সেটা খুব খারাপ ভাবে হচ্ছে। তো স্ট্রাকচারালি মানে এক সিমিলারিটি বলবো না, ইন্সপায়ার্ডও বলবো না, আমার কাছে মনে হয় যে ওই রকম একটা থিমেটিক্যাল ব্যাপার চলে আসছে এখানে। এবং যে একটা আনসার্টেনিটি, কোন একটা একদমই অপরিচিত একটা মানুষ যাকে তারা কেউ চিনে না, সে একটা করে চিঠি পাঠাচ্ছে এবং সেটাই হয়ে যাচ্ছে। এবং সবশেষে হুমায়ুন আহমেদ সবসময় যে কাজটা করতেন, তিনি একটা ওপেন এন্ডিং রেখে দিতেন। এখানেও সেই টেকনিকটাই আমরা দেখতে পাচ্ছি, যে একটা সাদা চিঠি চলে আসলো, যেটার মিনিং আসলে কি হতে পারে পাঠকের মনে একটা খুব ভয়ঙ্কর রকম কিউরিওসিটি চলে আসে। এবং জমির সাহেবের ফ্যামিলির মতোই আমরাও একটা বেশ ভয়ঙ্কর অস্বস্তিতা ভুগতে শুরু করি। এবং আপনার এই গল্পটা শুনতে শুনতে আমার মনে মানে এখন মনে পড়লো যে হুমায়ুন আহমেদ যে কি ভয়াবহ আন্ডাররেটেড হরর রাইটার। হ্যাঁ, এবং এখন অনেকগুলা হুমায়ুন আহমেদের লেখা এরকম হরর গল্প মনে পড়ে যাচ্ছে। এবং আমার কাছে কিন্তু হুমায়ুন আহমেদকে বরাবরই উপন্যাসিকের চেয়ে ছোট গল্পকার হিসেবে আরো শক্তিশালী লেখক বলে মনে হয়। হ্যাঁ, এবং আরেকটা মজার জিনিস কি, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ কিন্তু তার ক্যারিয়ারের অনেক পরে গিয়ে ছোট গল্প লেখা শুরু করছিল। শুরুর দিকে ছিল, একদম শুরুর দিকে, আবার পরের দিকে গিয়েছিল। এবং উনি যেহেতু উপন্যাস লিখে প্রচুর টাকা পয়সা পেতেন, ছোট গল্পের একটা ব্যাপার আমাদের দেশে, যেটা ছোট গল্প কখনোই কেন জানি মানুষ খুব একটা ইন্টারেস্ট পায় না আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে। তুমি আমি দুইজনে আমরাও ফেস করছি। তাদের স্যারও আমাদেরকে বলে যে ছোট গল্পের বইয়ের কাটতি নাই, বই চালু না, বই চলে না। ভদ্রতার খাতিরে হয়তো আমাদের পাবলিশার আমাদের ছোট গল্প বের করে, বাট আলটিমেটলি আসলে এটা তাদের জন্য লস প্রজেক্ট। হ্যাঁ, আমার মনে হয় এখানে পাঠকদের একটা মেন্টালিটি কাজ করে যে আমি টাকা দিয়ে একটা বই কিনতেছি, আমি বড় পরিসরে একটা উপন্যাস পড়বো, ছোট গল্প বললে তো ফুরিয়ে গেল। বাট আমি কিন্তু পার্সোনালি ছোট গল্প পড়তে খুবই পছন্দ করি। ইভেন আমি রাইটারদেরকে জাজও করি হচ্ছে ছোট গল্প দিয়ে। আমার কাছে মনে হয় একটা রাইটার ছোট গল্প কত সুন্দর করে বলতে পারে, এটাই হচ্ছে তার লেখার সবচেয়ে মানে একটা বড় পয়েন্ট অফ বিউটি। আচ্ছা, তো এই এপিসোডের শেষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শেষ করি। সেটা হচ্ছে যে খুব দ্রুতই আসছে দ্য সোবার মার্চেন্ডাইজ। আপনি যদি কিছু বলতে চান এখানে। আচ্ছা, আজকের এপিসোডটা আসলে ফুল অফ সারপ্রাইজেস। শুরু থেকেই যেহেতু আমরা আমাদের ট্রেডিশনাল স্টাইলটা ভেঙে করলাম,
আজকে আমরা নিজেদের গল্প বলিনি, আমরা আপনাদের সাথে আমাদের চিঠিতে পাওয়া দুটো আলাদা আলাদা ঘটনা শেয়ার করেছি দুজন মানুষের, এবং তার সাথে আমরা আজকে আমাদের প্রিয় লেখকের একটা গল্প পড়ে শোনালাম। গল্পটার নাম হচ্ছে বেরিং চিঠি, লিখেছেন হুমায়ুন আহমেদ। তো যেহেতু অলরেডি দুটা অন্যরকম ঘটনা ঘটে গিয়েছে, এপিসোডটা শেষ করার আগে আজকে আপনাদের জন্য আরেকটা সারপ্রাইজ অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। একটা না, আসলে দুটো সারপ্রাইজ, বেশ কয়েকটা একসাথে, আসলে অনেকগুলো, একটা প্যাকেজ, বান্ডেল প্যাকেজ হিসেবে ধরে নিতে পারেন। প্রথম কথাটা হচ্ছে অতি শীঘ্রই সোবারের ব্যানার থেকে একটা বই প্রকাশিত হতে যাচ্ছে। বইটার নাম আমাদের হরর পডকাস্টের নামেই, লয় ভাগছে। এখানে আপনারা আপনাদের আমাদের দুজনের যে ঘটনাগুলো শুনেছেন এবং যা শোনেননি সেখান থেকে কিছু সিলেক্টেড স্টোরিজ থাকবে। আমি ডক্টর এফ এবং মার্কস, আমাদের কিছু ঘটনা সেই বইয়ে আলাদা ইনক্লুডেড থাকবে। তার সাথে আমাদের আরো কিছু বন্ধু যারা ভবিষ্যতে পডকাস্টে আসবেন কিংবা ইতোমধ্যে এসেছেন কিংবা আসেননি, তাদের কিছু অভিজ্ঞতার কথা থাকবে। এবং আজ যেমন আমরা আপনাদের কিছু চিঠি পড়েছি, সেরকম কিছু চিঠির ঘটনাও থাকবে। মোটামুটি বইটা হবে দ্য সোবার পডকাস্ট লয় ভাগছের একটা, কি বলবো, মানে একটা রিটেন ডকুমেন্ট। এই ব্যাপারটা আমাদের কাছে যেটা এক্সাইটিং লাগছে, যে সোবারের এখন পর্যন্ত আমাদের জার্নিটা আসলে অনেক দিনের। পিনিক থেকে আমাদের সূত্রপাতটা হয়েছিল 2014 সাল। হ্যাঁ, 10 বছর আমরা অলরেডি ক্রস করে গিয়েছি লিগাসির। কিন্তু এখন পর্যন্ত আমরা নিজেদের জন্য কোনো সুভেনিয়ার কিংবা আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন আপনাদের হাতেও কোনো সুভেনিয়ার তুলে দিতে পারিনি। তো আমার মনে হয় এটা আমাদের নিজেদের ভালোবাসার জায়গা থেকে, এবং আপনারা যেই ভালোবাসাটা আমাদেরকে দেখে এসেছেন, দুদিক থেকে একটা আমাদের জন্য যেমন এটা একটা স্মারক, আপনাদের জন্য হয়তো এটা একটা সুযোগ হবে যে ভয়েস অফ সোবার, আমরা যে পডকাস্টটা শুরু করেছি সেটার একটা প্রিন্টেড ভার্সন আপনাদের সংগ্রহ করা। তো সেই উদ্দেশ্য থেকে আমরা মূলত লয় ভাগছের একটা বই করতে যাচ্ছি। দামটা আপনাদের হাতের নাগালেই থাকবে, আমরা সেভাবেই চিন্তা ভাবনা করছি। বইটা আসবে হচ্ছে আফসার ব্রাদার্স প্রকাশনীর ব্যানারে। সোবারের ব্যানার থাকবেই, বাট প্রকাশনী হিসেবে বইটার অফিসিয়াল পাবলিশার হবে আফসার ব্রাদার্স। দামটা আপনাদের হাতের নাগালেই রাখা হবে, সেই বিষয়ে আমরা অলরেডি পরিকল্পনা করছি। আর বইতে নিশ্চয়ই আরো কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে। প্রথম 500 জনের জন্য কি থাকছে? প্রথম 500 জনের জন্য আমরা সোবার থেকে বিভিন্ন বুকশপ, অনলাইন বুকশপ গুলোতে তো অর্ডার নেওয়া হবেই, প্রকাশনীর অফিসিয়াল পেজেও অর্ডার নেওয়া হবে, এবং সামনে যদি বইমেলা হয় সেখানেও আপনারা বই পাবেন। প্রিন্টেড ভার্সন আপনারা যে কোনো জায়গাতেই পাবেন। তবে সোবারের অফিসিয়াল পেজ থেকে আমরা বইটার প্রি অর্ডার আলাদা করে এক্সক্লুসিভলি নেব, এবং প্রথম 500 জন যারা প্রি অর্ডার করবেন সোবারের পেজ থেকে, তাদের জন্য আমরা এক্সক্লুসিভ কিছু সারপ্রাইজ রাখবো। সেটা হতে পারে মার্কসের অটোগ্রাফ, সেটা হতে পারে ডক্টর এফ এর অটোগ্রাফ, সেটা হতে পারে আমাদের দুজনের পক্ষ থেকে শুভেচ্ছা বাণী, সেটা হতে পারে আমাদের দুজনের পক্ষ থেকে ভৎসনা, অথবা গিফট। এবং তার পাশাপাশি আমরা এইটার মধ্যে দিয়ে আরেকটা অ্যানাউন্সমেন্ট করে দিই, আমরা সোবার থেকে কিছু মার্চেন্ডাইজার করতে যাচ্ছি। কি কেলিমে সেটা কি বলতে চাও নাকি একবারে সারপ্রাইজ বলে দিই? আচ্ছা, হ্যাঁ, আমরা সোবার থেকে কিছু টি শার্ট করতে যাচ্ছি। এর পাশাপাশি আমরা হচ্ছে সোবারের মাগ বানাবো, সোবারের আমরা কিছু লাইটার এবং অ্যাশট্রে বানাবো। তবে মনে রাখবেন যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আপনারা যে সুভেনিয়ার হিসেবে রাখতে পারবেন। অ্যাশট্রে বাসায় রেখে দিবেন, এটার মধ্যে ফুল রাখতে পারেন। লাইটার রেখে দিবেন, লাইটার দিয়ে মাঝে মধ্যে আগরবাতি জ্বালাবেন, ধূমপান করবেন না। এবং আমরা বইয়ের যে প্রি অর্ডারটা নিচ্ছি, বইয়ের যে প্রি অর্ডারটা নিচ্ছি, প্রথম 500 জন প্রি অর্ডারকারী সবার জন্য হয়তো থাকবে না, তবে আমরা চেষ্টা করবো অন্তত প্রথম 100 জনকে আমাদের নেক্সট লটের যে মার্চেন্ডাইজার লঞ্চ হতে যাচ্ছে সেখান থেকে কিছু না কিছু উপহার দেওয়ার। সেটা চাবি রিং হতে পারে, সেটা মাগ হতে পারে, সেটা টি শার্ট হতে পারে, সেটা ফুলদানি হতে পারে, পোস্টার্স হতে পারে, স্টিকার্স হতে পারে। এমনকি যদি খুব ভাগ্য ভালো থাকে হয়তো আপনারা মার্কসের সাথে একসাথে বসে কফিও খেতে পারেন। না ভাইরা, আচ্ছা, দুজন থেকে একসাথে সমস্যা থাকলাম। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সেটাও হয়তো আমরা স্পেশাল 4-5 জনকে রাখবো। হ্যাঁ, আচ্ছা। তো সোবার পডকাস্টের ব্যানার থেকেই আসলে লয় ভাগছের একটা বই সামনে আসতে যাচ্ছে। আশা করছি আপনাদেরও লালো ভাগবে, কারণ এই পডকাস্টটা করার সময় আমরা যথেষ্ট এনজয় করি, আমরা খুব আনন্দ নিয়ে গল্প বলি, এবং এটা কোনো স্ট্রাকচারাল পডকাস্ট না, আমাদের কোনো স্ক্রিপ্ট থাকে না। আমরা দৈনন্দিন জীবনে যেভাবে গল্প করি, আমি আর মার্কস একসাথে বসে যেরকম গল্প করি, পডকাস্টে আপনাদের সাথে আসলে সেভাবেই করা হয়। একদম ক্যাজুয়ালি আমরা গল্প করার মতো করে করি, এবং বইটাও আসলে এভাবেই হবে। আপনারা যেভাবে আমাদেরকে শুনছেন, বইটা পড়ার সময় আপনাদের কাছে ওইরকমই মনে হবে
যে আমরা আপনাদের সাথে গল্প করছি, এবং বইটা এক্সপেরিমেন্টাল কিছু। এবং এটা আমি আরেকটু জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে মানে যেহেতু ভাই আমরা লয় ভাগছে থেকে অলরেডি বের হয়ে গেছে, অ্যানাউন্সমেন্টে চলে গেছে, তাই ভাষার একটু পরিবর্তন আনে। মানুষের বই পড়ার অভ্যাস তো চলে গেছে একদম একদম, নাই বললেই চলে। তো আমি চাই মানুষ যাতে বই নিয়ে একটু আগ্রহী হয়, তাই হচ্ছে আমার একটা পাওয়ার আছে, সেটা হচ্ছে আমি যেগুলো বিষয়ে খুব মানে কি বলবো, মানে অ্যাটেনশন গ্র্যাব করে লিখতে পারি মানুষের। তো আমার ওই চেষ্টাটাই থাকবে যে মানে আপনারা যাতে বইটা ছেড়ে না উঠতে পারেন, এবং এই বই দিয়ে যাতে আপনাদের বই পড়ার আগ্রহটা জেগে ওঠে। এবং আমার যেটা মনে হয় যে পৃথিবীতে সবচাইতে ভালো এক্সারসাইজ হচ্ছে বই পড়া। এই বিষয়ে অবশ্যই একজন লেখক অন্যভাবে কথা বলছেন। উনি হচ্ছে আবার ওই যে ওনার পাঠকদের জন্য খই ভাজে, খই ভেজে আর বলে যে একদিন পৃথিবী খয়ের হোক, আমার পাঠকদেরকে খই ভেজে খাওয়াতে চাই, পৃথিবী খয়ের হোক। আচ্ছা, এইসব দোলচনের আলাপে কান দেওয়ার খুব একটা দরকার নেই, আর দিতেও পারেন, বই একটু পড়লেই হইলো মাঝে মধ্যে, খারাপ ভালো সব বই পড়া যায় যেতে। ও মার্কসের কথার সাথে আবার একমত, সেটা হচ্ছে যারা ছোটবেলায় বই পড়তেন, পরবর্তীতে বই পড়ার অভ্যাস হারিয়ে ফেলেছেন, কিংবা ব্যস্ততার কারণে বই পড়তে পারেন না, কিংবা এখনো বই পড়েন, আমরা আশা করি বইটা এমন ভাবেই লেখা হবে যাতে আপনাদের সবার ভালো লাগে। যারা এই পডকাস্টটা শুনে কমফোর্ট ফিল করেন, তারা আশা করছি বইটা পড়ে আনন্দ পাবেন। যারা পডকাস্ট শোনেননি, দৈব চক্রে যদি কখনো এই অ্যানাউন্সমেন্টটা শুনে ফেলেন, তাদের কাছেও ভালো লাগবে। আর যারা নিয়মিত আমাদের পেজ অনেকদিন ধরে ফলো করে আসছেন, তাদের কাছে আসলে ভালো না লাগার মতো তেমন কোনো একটা কারণ নেই, আনলেস যদি আপনারা আমাদের পেজের কন্টেন্ট কপি করে অন্য পেজ খুলে আমাদেরকে বাসনা মারার চেষ্টা করেন, তাহলে আমাদের কন্টেন্ট আপনাদের ভালো লাগার কথা। তো আমরা কাজ গোছাচ্ছি, অলরেডি আমাদের কাজ অর্ধেকের বেশি হয়ে গিয়েছে। হয়তো খুব দ্রুত আমাদের পেজ থেকে বইয়ের প্রি অর্ডারের অ্যানাউন্সমেন্টটা চলে আসবে, এবং আমরা চেষ্টা করব সর্বোচ্চ ভালো মানসম্মত প্রোডাকশন আপনাদের হাতে বইটা তুলে দিতে। আমাদের একটা বড় টিম এটার জন্য কাজ করছে, দেখা যাক কত দ্রুত আনা যায়। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি করে ভয় পাবেন, কারণ ভয় মস্তিষ্ককে ভালো করে দেয়। গুড নাইট এভরিওয়ান।